দর্শক, ইস্পাহানি মির্জাপুর চা মুক্তবাক অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। শুরুতে জানিয়ে দেব আজকের শিরোনামগুলো। শিক্ষার্থী আনসার সংঘর্ষে রণক্ষেত্র সচিবালয় এলাকা, আহত অন্তত ৩৫ জন। অন্তর্বর্তী সরকারের মেয়াদ ঠিক করবে জনগণ, নির্বাচন ইস্যুতে রাজনীতির মাঠে বল ঠেলে দিলেন ডক্টর ইউনূস। কখন নির্বাচন হবে সেটা সম্পূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত, আমাদের সিদ্ধান্ত নয়। দেশবাসীকে ঠিক করতে হবে আপনারা কখন আমাদেরকে ছেড়ে দেবেন। অনির্দিষ্টকাল নয়, নির্বাচন দিতে অন্তর্বর্তী সরকারকে যৌক্তিক সময় দেবে বিএনপি, সিলেটে ফখরুল। ধীরে কমছে সর্বনাশা বানের পানি, নতুন করে প্লাবিত কিছু এলাকা, নিরাপদ আশ্রয়ের খোঁজে মানুষ। পাকিস্তানের মাটিতে ইতিহাস গড়ল বাংলাদেশ, অভ্যুত্থানে নিহতদের প্রতি জয় উৎসর্গ। এই টেস্টটা বৈষম্য বিরোধী ছাত্র জনতা আন্দোলনে যারা প্রাণ হারিয়েছেন, এই জয়টা তাদেরকে উৎসর্গ করেছে এবং তাদের জন্য টিমের পক্ষ থেকে অনেক অনেক দোয়া। দর্শক, আজ আপনাদের সাথে আছি আমি মনজুর আলমতিন। আজকে বাংলাদেশে দুটি গুরুত্বপূর্ণ ঘটনাকে কেন্দ্র করেই আলোচনা করতে চাই আমরা। সেখানে ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা যে বক্তব্য রেখেছেন সে প্রসঙ্গ আসবে, এছাড়াও আনসারদের আন্দোলনকে কেন্দ্র করে যা ঘটছে সে নিয়েও কথা বলতে চাই। জনাব নুরুল কবির, আপনাদের সবার পরিচিত প্রিয় মুখ, নিউ এজের সম্পাদক, আমাদের সাথে আছেন। স্বাগত আপনাকে। আলোচনায় যাবার আগে আজকে ডক্টর ইউনূস যে বক্তব্য রেখেছেন তা নিয়ে একটা প্রতিবেদন দেখে নেব। তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। দায়িত্ব নেয়ার ১৫ দিনের মাথায় জাতির উদ্দেশ্যে প্রথম ভাষণ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের। আপনাদের কাছে কিছু কথা বলতে চাই। ভাষণে বানভাসী মানুষের জীবন দ্রুত স্বাভাবিক করতে সরকারি বেসরকারি উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান ডক্টর ইউনূস। বলেন, উদ্যোগ নেওয়া হচ্ছে আর্থিক খাত, আইন শৃঙ্খলা সহ সব ক্ষেত্রে শৃঙ্খলা আনার। বন্যা দুর্গতদের জীবন দ্রুত স্বাভাবিক করার জন্য যাবতীয় উদ্যোগ সরকারি বেসরকারি পর্যায়ে নেবার আয়োজন করেছি। ভবিষ্যতে সকল ধরনের বন্যা প্রতিরোধে আমাদের আভ্যন্তরীণ এবং প্রতিবেশীদের সঙ্গে যাতে যৌথভাবে নেওয়া যায় সে আলোচনা শুরু করেছে। দাবি পূরণের জন্য জোর না করে জনগণকে ধৈর্য ধরার আহ্বান জানান প্রফেসর ইউনূস। সমালোচনা করেন সাম্প্রতিক বিচার বহির্ভূত বিভিন্ন হামলার। আপনাদের একটু ধৈর্য ধরতে হবে। এখনই সব দাবি পূরণ করার জন্য জোর করা, প্রতিষ্ঠানে ঢুকে ব্যক্তিবিশেষকে হুমকির মধ্যে ফেলা, মামলা গ্রহণের জন্য চাপ সৃষ্টি করা, বিচারের জন্য গ্রেফতারকৃত ব্যক্তিকে আদালতে হামলা করে আগেই এক ধরনের বিচার করে ফেলার যে প্রবণতা, তা থেকে বের হতে হবে। ছাত্র জনতার বিপ্লবের গৌরব ও সম্ভাবনা এসব কাজে ম্লান হয়ে যাবে। নতুন বাংলাদেশ গড়ার প্রচেষ্টা হতে ব্যাহত হবে। কেউ যেন কাউকে শত্রু মনে করে বৈষম্য সৃষ্টি না করে সে বিষয়ে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান অন্তর্বর্তীকালীন সরকার প্রধান। চান দেশ গঠনে সবার সহযোগিতা। আমাদের দায়িত্ব দেশের সকল মানুষকে একটি পরিবারের বন্ধনে আবদ্ধ করা। পরিবারে মতভেদ থাকবে, বাকবিতণ্ডা হবে, কিন্তু আমরা ভাই বোন, আমরা বাবা মা, আমরা কেউ কারো শত্রু না। কাউকে তার মতের জন্য শত্রু মনে করব না, কাউকে ধর্মের কারণে শত্রু মনে করব না, কাউকে লিঙ্গের কারণে শত্রু মনে করব না। আমরা সবাই সমান, কেউ কারো উপরে কেউ কারো নিচে না। এই ধারণা আমরা জাতীয় জীবনের সর্বক্ষেত্রে প্রতিষ্ঠিত করতে চাই। চলতি সরকারের মেয়াদ নিয়ে সিদ্ধান্তের বিষয়টি জনগণের হাতে ছেড়ে দেন ডক্টর ইউনূস। প্রতিশ্রুতি দেন সর্বশক্তি দিয়ে দায়িত্ব পালনের। দেশের সংকটকালে ছাত্রদের আহ্বানে আমরা এই দায়িত্ব গ্রহণ করেছি। আমরা সমস্ত শক্তি দিয়ে দায়িত্ব পালন করব। আমাদের উপদেষ্টা মণ্ডলীও এই লক্ষ্যে উদ্বুদ্ধ হয়ে সবাই মিলে একটা টিম হিসেবে কাজ করে যাচ্ছি। কখন নির্বাচন হবে সেটা সম্পূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত, আমাদের সিদ্ধান্ত নয়। দেশবাসীকে ঠিক করতে হবে আপনারা কখন আমাদেরকে ছেড়ে দেবেন। নিজেদের মতবিরোধে যেন অর্জিত বিজয় হাতছাড়া না হয় সেদিকে লক্ষ্য রাখার কথাও জানান অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস।
ছাত্র জনতার কাছে আমরা প্রতিজ্ঞাবদ্ধ থাকতে চাই, আমরা এই অর্জনকে কিছুতেই হারিয়ে যেতে দেব না। জনাব নুরুল কবির, আপনার কাছে প্রথমেই জানতে চাইব, এই যে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণ, সেখানে এক ধরনের দিক নির্দেশনা থাকার কথা, সেটা কতটুকু পেলেন, এবং সামনে যে পথের এক ধরনের দিশা তিনি দিচ্ছিলেন এই ভাষণের মধ্য দিয়ে, সেটা আপনার কাছে কেমন মনে হয়েছে? ধন্যবাদ আপনাকে। প্রথমেই আমরা ওনাকে, প্রফেসর ইউনূসকে ধন্যবাদ জানাতে পারি যে অনেক বিলম্বে হলেও শেষ পর্যন্ত তিনি সাধারণ মানুষকে, দেশের মানুষকে পরিষ্কারভাবে তিনি কি করতে চান সে কথাগুলো বলেছেন। এটা আমি মনে করি যে এটা আরও বেশ কয়েকদিন আগেই ওনার করা উচিত ছিল, কারণ মানুষ অধীর প্রতীক্ষায় ছিল এই সরকার কি করতে চান এটা নিয়ে, কিন্তু জানতে পারছিলেন না। দ্বিতীয়ত হচ্ছে যে এই বক্তব্যের মর্মের দিক থেকে আমরা কিভাবে দেখি। একটা হচ্ছে যে সমস্ত সংস্কার কর্মসূচির কথাগুলি বলেছেন, এটা বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ, এবং এই সংস্কার কর্মসূচির জন্য যে এলাকাগুলি উনি বলেছেন, এখানে প্রায় 20-30 বছর ধরে এই সংস্কারগুলো যে প্রয়োজন, এটা জনগণের ভেতরে এবং জনগণের মধ্যে তুলনামূলকভাবে আলোকিত অংশ যারা এগুলি নিয়ে সারাক্ষণ কথা বলেন, ভাবেন এবং প্রকাশ করেন, তারা এইগুলির কথা বলেছেন। কিন্তু কোনো সরকারই সেটা আসলে প্রকৃত অর্থে বাস্তবায়নের দিকে যাননি। উনি অঙ্গীকার করেছেন সবার সামনে আজকে যদি করবেন, যেমন ধরুন আপনার বিচার প্রক্রিয়ার সংস্কার, কিংবা ধরুন এই যে কতগুলি হত্যাকাণ্ডের বিচার করা, এমনভাবে করা যাতে এই ধরনের ঘটনা না ঘটে, ব্যাংকিং সেক্টরের সংস্কার, ফাইন্যান্স সিস্টেমের সংস্কার ইত্যাদি অনেকগুলো কথা বলেছেন, এগুলো জরুরি দরকার, এটা আমরা জানি। কিন্তু প্রশ্ন হচ্ছে যে উদ্বেগের বিষয় যেটা থেকে গেল, উনি একটা খুবই বিমূর্ত টেইনরের কথা বলেছেন। তার নিয়োগকর্তাকে কার কাছে অ্যাকাউন্টেবল এবং কতদিন উনি থাকবেন, এই প্রশ্নগুলি যারাই যখন ক্ষমতায় থাকে এই প্রশ্নগুলির করলেই বিরক্ত হয়। কিন্তু এটা অত্যন্ত জরুরি প্রায়োগিক রাজনৈতিক প্রশ্ন, যেটা গণতান্ত্রিক বিকাশের সঙ্গে একটা সমাজ এবং রাষ্ট্রের জরুরি একটা আলাপ। সে আলাপটা খানিকটা ইঙ্গিত দিয়ে আপাতত, কারণ তারা কদিনই বা মাত্র এসছেন, আমি একটু ইঙ্গিতটা দিয়ে রাখতে চাই। ওনার বক্তব্যটা যদি আমরা একসাথে করে দেখি, তিনি বলেছেন ছাত্র সমাজের আহ্বানে তাদের দেয়া দায়িত্ব তারা এই সরকার গ্রহণ করেছেন, আর কতদিন থাকবেন, একটা নির্বাচন লাগবে, সেটা জনগণ বা রাজনৈতিক দলগুলো, একটা ব্যাপার, নির্বাচনগুলো জনগণ ঠিক করবে কবে এটা দরকার। দুটাই একটু খুব বিমূর্ত কথা, ডাজন্ট মেক সেন্স। কেন? প্রথম কথা হচ্ছে যে সাধারণভাবে বললে ছাত্ররা তাকে সম্মানের সঙ্গে ডেকে নিয়ে এসছেন, অনুরোধ করেছেন, এটা কথা সত্য। কিন্তু উনি যে ক্যাবিনেট তৈরি করেছেন, এটার জন্য পুরো দায় ছাত্রদের না, কারণ ক্যাবিনেটে তাদের 2 জন ছাত্রদের প্রতিনিধি আছে, আর ধরে নিব যেহেতু প্রধান উপদেষ্টাকে তারা অনুরোধ করে নিয়ে এসছেন, তিনি আছেন, বাকি যারা আছেন তারা নানান লবি থেকে এসছেন। বাংলাদেশের সশস্ত্র বাহিনীর প্রতিনিধি আছে এখানে, তারা ঠিক করেছেন, আমি জানি কাদেরকে। তারপর তিনি অন্যান্যদের নিজের টিম নিজে ঠিক করেছেন, এবং ছাত্ররা কিছু কিছু প্রস্তাব দিয়েছেন, সেগুলো নাকচ হয়েছে, আবার অন্যরা কিছু প্রস্তাব দিয়েছে, সেগুলো নাকচ হয়েছে। ফলে এই কালেকটিভ যে টিম, এই টিমের জন্য দায়টা ছাত্রদের উপর যাতে না পড়ে, কারণ ছাত্ররা এই পুরো ক্যাবিনেট তৈরি করেন নাই, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দ্বিতীয়ত হচ্ছে যে জনগণ জানাবেন তাদেরকে যে কখন তাদেরকে দায়িত্ব মুক্ত করতে চান। জনগণ কিভাবে জানাবেন? মানে জনগণ তো এদেশে 18 কোটি মানুষ, এই 18 কোটি মানুষ তো একজন করে বা একদল করে এই সরকারের কাছে গিয়ে পৌঁছাতেও পারবে না, গিয়ে বলবেই বা কেমন করে। ফলে তার জন্য একটা মেকানিজম এই সরকারকেই প্রস্তাব করতে হবে, সেটা তিনি করেননি। না করার ফলে যেটা দাঁড়ালো, একটা ওপেন এন্ডেড টেনিউরের কথা তাদের মাথায় আছে বলে মনে হচ্ছে। যেই সংস্কারগুলি যতগুলি সেক্টরে করবেন বলেছেন, আমি আবারও বলছি, এগুলি খুব গুরুত্বপূর্ণ কাজ,
সেটা করতে শেষ হতে কমপক্ষে 20 বছর লাগবে। তো তাদেরকে যেটা চিন্তা করতে হবে, ওনারা কি নির্বাচন ছাড়া 20 বছর ক্ষমতায় থাকতে চান? বা ওনারা বলতে পারেন না, আমাদের 20 বছর লাগবে না, 10 বছর, 15 বছর বা 3 বছর বা 1 বছর লাগবে। তাহলে সেটাও তাদের একটা রোড ম্যাপ থাকবার কথা। এটা এই বক্তৃতার মধ্যে ছিল না। এই ওপেন এন্ডেড টেনিউর থাকা অত্যন্ত বিপজ্জনক, এই কারণে যে এন্ড অফ দি ডে আমরা আসলে কি একটা গণতান্ত্রিক সংস্কারের কথা বলছি, নির্বাচনের সুষ্ঠু পরিবেশ তৈরির কথা বলছি, এবং নির্বাচনে যাতে তার ইচ্ছামতো জনগণ ভোট দিতে পারে সেই ব্যবস্থাটা তৈরির কথা বলছি। উনি নিজেই বলেছেন গত 15 বছর ধরে মানুষ ভোট দিতে পারে নাই। তাহলে এই ভোট দেওয়ার জন্যে সংস্কারের নামে তাদেরকে কত বছর অপেক্ষা করতে হবে? আওয়ামী লীগ 15 বছর দেয় নাই, এখন ওরা সব ভালো ভালো কাজ করার জন্য আরও 20 বছর না দেয়, তাহলে অনেক মানুষ জীবনে ভোট না দিয়েই তাকে মৃত্যুবরণ করতে হবে। এইটা এই অ্যাকসেপ্টেবল না। প্রশ্নটা তো প্রথম থেকেই আছে যে আসলে যে সংস্কারের কথা বা সংকট কাটিয়ে ওঠার কথা বলা হচ্ছে, সেখানে আসলে এই অন্তর্বর্তীকালীন সরকারের কোন কাজগুলো না করলেই নয় একটা গ্রহণযোগ্য সুষ্ঠু নির্বাচন করার জন্য? আপনি যে আমাকে জিজ্ঞাসা করেন, আমি বলবো যে বিভিন্ন সেক্টরে যে সংস্কারগুলি করা দরকার, যে প্রশ্ন উঠেছে এবং তারাও সঠিকভাবে শনাক্ত করেছেন, তার কতগুলি রূপরেখা তৈরি করা, প্রিন্সিপালস তৈরি করা এবং সেগুলো রেখে প্রস্তুত করা, এবং সেই প্রস্তুত করার জন্যে সব স্টেক হোল্ডারদের সঙ্গে কথা বলে এবং তাদের নিজস্ব যে জ্ঞান এগুলো মিলিয়ে কতগুলি গাইডলাইন তৈরি করা উচিত। যেই গাইডলাইনের ভিত্তিতে এবং লক্ষ্য রাখতে হবে যারা পরবর্তীকালে নির্বাচন করবেন ক্ষমতায় যাবার জন্যে, তাদেরকে কমিট করতে হবে যে যদি তাদেরকে নিয়ে করেন তাহলে আরও সুবিধে হয়, কারণ অন্যান্যদেরও সংস্কার কর্মসূচি আছে, সেগুলো মিলিয়ে যদি একটা কমন জায়গা তারা তৈরি করতে পারেন, তাদের উপর একটা অব্লিগেশন থাকবে ক্ষমতায় গিয়ে তারা এইগুলি বাস্তবায়ন করবেন। তো মানুষ ক্ষমতার ব্যাপারটাই এরকম। তা আপনি প্রশ্ন করতে পারেন তারা কি পরে কি করবেন? হ্যাঁ, নাও করতে পারেন, কিন্তু পাবলিক কমিটমেন্টের কতগুলো গুরুত্ব আছে। তখন আমি আবার তাদের বিরুদ্ধে সংগ্রাম করতে হবে, হ্যাঁ, বলতে হবে যে আপনি এটা কথা দিয়েছিলেন। আর ওপেন এন্ডেড টেনিউর কারোর হয় না। গণতান্ত্রিক ব্যবস্থা একটা অ্যাকাউন্টেবিলিটি লাগে যে, আর প্রফেসর ইউনূস সাহেব একটা খুবই বিমূর্ত কথা বলেছেন, জনগণ তাদেরকে কিভাবে জানাবে, সেই জানাবারও একটা মেকানিজম থাকতে হবে। উনি বলতে পারতেন এটা গণভোট করতে হবে কিনা বা কিছু একটা, আবার গণভোটের প্রভিশন নাই, সেই প্রভিশন তারা আনবেন কিনা, তৈরি করবেন কিনা নতুন, এইটা তাদেরকে আসলে বলতে হবে। তা না হলে কি হবে, আমাদের দিক থেকে দায়িত্ব নাগরিক হিসেবে হচ্ছে এটা তাকে কমিট করানো, কতদিন লাগবে, কোন পর্যন্ত কাজগুলি করতে চান। যেই ভোটের জন্য এত এত মানুষকে মৃত্যুবরণ করতে হয়েছে, সেই ভোট ছাড়া তার একটা লোকজনকে আমি বিশ্বাস করতে পারবো না। আমার এই অবিশ্বাস, হ্যাঁ, কিংবা যে কোনো মানুষের অবিশ্বাস হচ্ছে তার রাজনৈতিক কর্তব্য, এই কর্তব্য পালন করতে গিয়ে আমাদের এটা বলতে হবে। অনির্দিষ্টকালের জন্যে, অনাদিকালের জন্যে পৃথিবীর একটা ফেরেশতা সরকারকেও অনুমোদন দিলে সেই জনগোষ্ঠী ভুল করবে। মাঠের শক্তিশালী দল তো এই মুহূর্তে বিএনপি, তাদের তরফ থেকেও যখন বলা হয় অনির্দিষ্টকাল নয় কিন্তু যৌক্তিক সময়, তারাও কেন তাহলে সুনির্দিষ্ট করে বলছে না যে আমরা আপনাদের এতদিন দেব? সেটা কিন্তু তাদের ব্যাপার। আপনি আবার তাদেরকে যখন আবার এখানে আনবেন জিজ্ঞাসা করবেন। আমি বলছি ব্যক্তিগতভাবে নাগরিকদের পক্ষ থেকে, কারণ আমি ভোট দিতে চাই, এর জন্য আমাকে কতকাল অপেক্ষা করতে হবে? আপনি কতদিন অপেক্ষা করতে রাজি আছেন? ধরুন যে সমস্ত সংস্কারের কথা বলছেন প্রয়োজনীয়, এগুলি কমপ্লিট করতে 20 বছর লাগবে। 20 বছর আমি বাঁচব না, আমি মরার আগে আরেকবার ভোট দিতে চাই। আর কতদিন এটা আমারও ঠিক করার কথা নয়। এখানে স্টেক হোল্ডার্স যারা আছে, জনগণের নানান ধরনের সংগঠন আছে, কমিটি আছে, রাজনৈতিক দল আছে, উচিত হচ্ছে সরকারের তাদের সঙ্গে আলোচনার চ্যানেলটা ঠিক করা। আমি গতকাল সন্ধ্যার পরে শুনে অবাক হয়েছি যে 15 বছর ধরে যারা রাজনৈতিক সংগ্রাম করেছে, সেই সংগ্রামে তারা সফল হতে পারে নাই। হ্যাঁ, সাফল্য নিয়ে দিয়েছে সর্বশেষ ছাত্র জনতার যে অভ্যুত্থান, এইটা সফল করে দিয়েছে। কিন্তু সেইটা সফল করবার জন্যে যে রাজনৈতিক সাংস্কৃতিক পাটাতনটা তৈরি করা দরকার ছিল, সেই পাটাতন তৈরি করতে গিয়ে এদেশে বহু রাজনৈতিক দল বড় ছোট মাঝারে মিলে তাদের কিন্তু অনেক স্যাক্রিফাইস আছে, জেল কেটেছে, মৃত্যুবরণ করেছে, আহত হয়েছে, অনেক ধরনের স্যাক্রিফাইস আছে। তাদের সঙ্গে আলোচনা শুরু করাটা, একটা অন্তত আলোচনার চ্যানেল তৈরি করা এই মুহূর্তে জরুরি, খুবই জরুরি। তা না হলে কিন্তু দুই পক্ষই বিপদে পড়বে। একটু
এই মুহূর্তে সচিবালয়ে আমাদের সহকর্মী রমিজ হোসেন আছে, তার সাথে যোগ দিতে চাই। রমিজ, সন্ধ্যা থেকেই বা সারাদিন ধরেই আসলে আনসারদের দাবিগুলো নিয়ে আলোচনা চলছিল, গণমাধ্যমে এসেছে, এবং সন্ধ্যার পরে সেখানে কিছু কিছু সমন্বয়কারী আটক হয়ে রয়েছেন এই খবর পেয়ে ছাত্ররাও আবার ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সেখানে যায়। সংঘর্ষ হয়, 40 জনের মতন আহত হবার খবর আমরা পেয়েছি। এখন পর্যন্ত কি জানতে পারলেন এই গোটা ঘটনাগুলো নিয়ে, এবং সবশেষ অবস্থা দুটোই জানতে চাই আপনার কাছে। মাঞ্জুর, এখনকার অবস্থা যদি বলি, এখানে শিক্ষার্থীরা খুব আসলে সেই ধরনের উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি না। আমরা আসলে এখান থেকে যতটুকু জানতে পেরেছি, সাধারণ শিক্ষার্থীরা আসলে যারা সমন্বয়করা রয়েছেন, তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি জায়গাতে আসলে তারা আজকের এই সামগ্রিক বিষয় নিয়ে সংবাদ সম্মেলন করবে। তো এখনকার পরিস্থিতি এখানে কিন্তু পুরোটাই সচিবালয়ের গেটের অবস্থা যদি আমি আপনাকে দেখাই, সেনাবাহিনীর বিপুল সংখ্যক সদস্য রয়েছেন, তারা কিন্তু পুরোটা জায়গা একটা ব্যারিকেড দিয়ে রেখেছেন, এবং সাধারণ উৎসুক জনতা আসলে এখানে শিক্ষার্থীদের সংখ্যা আসলে যতটুকু দেখে আসলে বোঝা যাচ্ছে শিক্ষার্থীদের সংখ্যা খুবই কম। এমনি সাধারণ মানুষ, আশেপাশের এবং কয়েকটি রাজনৈতিক দলের নেতাকর্মীরা এখানে উপস্থিত আছেন। তো ঘটনার সূত্রপাত আসলে বেশ কয়েকদিন ধরে, কারণ আনসাররা কিন্তু তাদের দাবি দাওয়া নিয়ে আন্দোলন করে আসছিল, এবং আজকে সারাদিনই তারা এখানে বসেছিলেন এবং তাদের যে সপক্ষে যে দাবি, সেই দাবির স্লোগান দিচ্ছিলেন। কিন্তু বিকেলের পর থেকে আসলে পরিস্থিতি কিছুটা ঘোলাটে হতে থাকে, এবং সেখান থেকে এখানে যারা সমন্বয়করা রয়েছেন, কয়েকজনের সাথে আমার কথা হয়েছিল, তারা আসলে বলছিলেন যে এই সমস্ত আনসার সদস্যরা আসলে তারা ঢাকার আশেপাশে থেকে যারা আসলে কর্মক্ষেত্র আছে তাদেরকে এখানে নিয়ে এসেছেন, এবং নিয়ে এসে তারা একটি অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করেছিল। এবং এর মধ্যে এখানে দুজন সমন্বয়ক সার্জিস এবং হাসনাত আবদুল্লাহ, তারা কিন্তু এই সচিবালয়ে এসেছিলেন এবং উদ্ভুত পরিস্থিতি হয়তো তারা পর্যবেক্ষণ করতে এসেছিলেন, এবং এখানে স্বরাষ্ট্র উপদেষ্টাও ছিলেন। তারা কিন্তু এই যে আনসার সদস্যরা, তারা কিন্তু তাদের দাবির সপক্ষে থেকে, এবং তারা কিন্তু একটি এই সচিবালয়ের গেটটি বন্ধ করে দিয়েছিল, এবং গেটটি বন্ধ করে দিয়ে তারা যে সমস্ত সমন্বয়ক দুজন ভেতরে ছিলেন এবং স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি ছিলেন তাকে আটক রেখেছিলেন। এবং তাদের বক্তব্য ছিল এমনটা যে আজকের মুহূর্তে তাদের যে দাবি, এক দফা দাবি, তাদের চাকরি জাতীয়করণ করা, এই ধরনের আসলে তারা একটি কথা তারা বারবার বলছিলেন। কিন্তু তারা যারা সমন্বয় ছিলেন তারা কিন্তু তাদেরকে খুবই বোঝানোর চেষ্টা করেছেন, এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা, সেনাবাহিনী এবং অন্যান্য র্যাবের সদস্যরা তারা এসেছিলেন, তাদেরকে বোঝানোর চেষ্টা করেছিলেন। কিন্তু আসলে তারা তাদের দাবির প্রেক্ষিতে একদম অনড় অবস্থা ছিলেন, এবং তারা খুবই আক্রমণাত্মক ছিলেন। এখানে যারা সাধারণ শিক্ষার্থীরা আছেন তারা আসলে বলছিলেন তারা খুবই আক্রমণাত্মক ছিলেন, তারা সচিবালয়ের ভেতরে ঢোকার চেষ্টা করছিলেন এবং তারা ভাঙচুর করার একটা চেষ্টা করছিলেন। তো এই সময় আসলে সাধারণ শিক্ষার্থী যারা ছিলেন তারা এই যে পাশেই কিন্তু দেশের একটি চলমান সংকট চলছে, সেই রমেশ, সেখানে এখন তো সেনাবাহিনীর সদস্যদের দেখা যাচ্ছে, তো এর আগেও তো সেনাবাহিনীর সদস্যরা সচিবালয়কে কেন্দ্র করে আগে থেকে অবস্থানে ছিলেন, বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পুলিশও ছিল। ছাত্রদের কেন এখানে আসতে হবে? আসলে এখানে পরিস্থিতিটা যখন সেনাবাহিনী ছিল বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা, যেমন র্যাবের সদস্যদেরকে আমরা দেখেছিলাম, এই আনসার সদস্যরা কিন্তু খুবই মারমুখী ছিল। তারা আসলে পুলিশদের দিকে বা এখানে যারা সচিবালয়ের গেটে দায়িত্ব পালন করে তাদের দিকেও ইট পাটকেল ছুটছিল। এইরকম একটা পরিস্থিতি থেকে যখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু এখান থেকে চলে যায়, আমরা আসলে এখানে যেটা আমি বলছি সেটা এখানে যারা আশেপাশে দোকানে রয়েছেন এবং যারা সাধারণ শিক্ষার্থী এবং আশেপাশে মানুষের বক্তব্য অনুযায়ী, তো এইরকম একটা পরিস্থিতি যখন সৃষ্টি হয় তখন, এবং ভেতরে কিন্তু দুজন সমন্বয়ক আটকা পড়েছিল, এবং এখানে আনসার সদস্যরা কিন্তু কয়েক হাজার, এবং আশেপাশে আমি আপনাকে বলেছিলাম আরও বেশ কিছু তারা তাদের আনসার সদস্যদেরকে এখানে নিয়ে এসেছে, জড়ো করছিলেন একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার জন্য, যেই কারণে সাধারণ শিক্ষার্থীরা এখানে এসেছিলেন। তো তাদের বক্তব্য যে তারা একটি দ্বিতীয়বার একটি স্বাধীন দেশ তৈরি করেছেন, সৃষ্টি করেছেন, এবং একটি সরকার মাত্র এখানে গঠন হয়েছে, এবং দেশের একটি সংকটকালীন মুহূর্ত চলছে। তো এই রকম একটি সংকটকালীন মুহূর্তের মধ্যে এই ধরনের একটি দাবি দেওয়া করা আসলে খুবই একটি যুক্তিসঙ্গত না, এবং একটি অন্যায্য একটি দাবি। তো এই বিষয়গুলো আসলে তারা তাদের যে সমন্বয়ক দুজন আটকা পড়েছিল তাদেরকে উদ্ধার করার জন্য এখানে এসেছিল, এবং তখন আমরা দেখেছি আনসার সদস্যরা কিন্তু এখানে ইট পাটকেল নিক্ষেপ করেছে সাধারণ শিক্ষার্থীদের উপর। এবং আমার কাছে যে তথ্য আছে, 8 থেকে 10 জন ঢাকা মেডিকেলের চিকিৎসাধীন রয়েছেন, এবং যিনি সমন্বয়ক, অন্যতম একজন সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ, তিনিও কিন্তু এখন পর্যন্ত হাসপাতালে ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসাধীন রয়েছেন। এই যে অবস্থা, আসলে তারা এইভাবেই আসলে এখানে একটি ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছিল। পরবর্তীতে এখানে ছাত্র জনতার যেই প্রতিরোধে আসলে আনসার সদস্যরা এই এলাকা ত্যাগ করে। তো এরপরে আমি এখানে সাবেক ভিপি, আমার মনে হয় বুঝতে পেরেছি। আমরা প্রয়োজনে আবারও আপনার কাছে আসবো, একটা বিরতির সময় হয়ে গেছে। অনেক ধন্যবাদ রমিজ আপনাকে। দর্শক, একটু পরে ফিরে আসছি, আশা করি সাথে থাকবেন।
দর্শক, আপনারা দেখছেন ইস্পাহানি মির্জাপুর চা মুক্তবাক, আমাদের সাথে আছেন জনাব নুরুল কবির। আজকে একটু আগে প্রধান উপদেষ্টার বক্তব্য নিয়ে আমরা যখন কথা বলছিলাম, সেখানে একটা অংশে তিনি ধৈর্য ধরার কথা বলেছেন যে এখনই আসলে কোথাও গিয়ে চাপ প্রয়োগ না করতে। একই সাথে দেশে বন্যাও চলছে এবং সেখানেও সব স্তরের মানুষ আসলে একসাথে হয়েছেন বন্যাতুরদের সাহায্য করতে। একই সাথে আনসাররা তাদের দাবি নিয়েছিলেন, সেখানেও বলা হচ্ছিল যে একটা কমিটি করে 1 সপ্তাহের মধ্যে প্রতিবেদন দেওয়া হবে। তারপরে আবার সন্ধ্যায় সেখানে এই সংঘর্ষ ঘটলো, ছাত্ররা সেখানে গেলেন। এই যে পরিস্থিতি এবং এর সাথে সার্বিকভাবেই দেশে যে আজকের দাবি আজকেই মেনে নিতে হবে, এই যে দাবি তোলার যে প্রবণতা, এই পুরো ব্যাপারটাকে আপনি কিভাবে দেখেন? জি ধন্যবাদ। দেখুন, আনসার ভিডিপির যে বাহিনীটা, এটা বহু বছর ধরে এটা সত্যি খুব আপনার একটা বঞ্চিত একটা সংগঠন, এ কথা সত্য। বিভিন্ন সময় সরকার তাদেরকে নানা বঞ্চনার মধ্যে রেখেছে, তাদেরকে প্রয়োজনের সময় ব্যবহার করেছে এবং ঠিক প্রয়োজন ফুরিয়ে গেলে তাদেরকে উপেক্ষা করেছে। এটাও খুব সত্য এবং এই সত্যতার পক্ষে তাদের পক্ষে আমি সর্বশেষ কথা যেটা বলতে চাই, এই যে ছাত্র গণঅভ্যুত্থানের সময় নানান কারণে, ন্যায্য কিংবা অন্যায্য নানান কারণে আপনার পুলিশ স্টেশনগুলি ঢাকা শহরে যখন খালি হয়ে গেল, তখন এই পুলিশকে পাহারা দেওয়া, পুলিশ স্টেশন পাহারা দেওয়ার জন্যে এই আনসার বাহিনীকে নিয়োগ করা হয়েছিল। অর্থাৎ আনসার বাহিনীকে একটা গুরুত্বপূর্ণ বাহিনী, কিন্তু তারা নানা সময় বঞ্চিত হয়েছে। এই বঞ্চনার বিরুদ্ধে বিভিন্ন সময়ে তারা লড়াইও করেছে। একটা সময় বোধহয় খালেদা জিয়ার দ্বিতীয় টার্মের সময় কিংবা প্রথমে ভুলে গেছি, তারা রীতিমতো সশস্ত্র একটা প্রতিবাদ করেছিলেন এবং তার জন্য তাদের অনেককে চাকরি গেছে, পরে অনেকের জেল হয়েছে ইত্যাদি ইত্যাদি। এ কথা সব মানলাম সত্য, কিন্তু প্রশ্ন হলো যে আজকে সারাদিন ধরে এই একটা সরকার প্রতিষ্ঠিত হয়েছে কয়েক সপ্তাহ, তাদের প্রতিনিধিদের সঙ্গে, আনসারদের প্রতিনিধিদের সঙ্গে লম্বা সারাদিন ধরে কথা বলেছে। আপনি রাইটলি বললেন যে একটা কমিটি হয়েছে, সেই কমিটির সঙ্গে তাদের এক পর্যায়ে 7 দিনের মধ্যে তারা সিদ্ধান্ত দেবে সেটা মেনেছে এবং এটা আন্দোলন স্থগিত এটা ঘোষণা পর্যন্ত হয়েছে। সেটার পর হঠাৎ করে সন্ধ্যার সময় যদি সব ঘেরাও করে তারা এক্ষুনি দিতে হবে, অর্থাৎ তাদেরই প্রতিনিধিদের সঙ্গে সরকার যে নেগোসিয়েশনে গেছে, সমঝোতায় পৌঁছেছে, তাদের পাঠানোর প্রতিনিধি, সেইটাকে না মেনে তারা একটা অস্থিতিশীল পরিস্থিতি যদি তৈরি করবার চেষ্টা করে, এটা যদি ভুলে করে থাকে তাহলে মারাত্মক ভুল। হ্যাঁ, যে তারা তো রাজনৈতিক দলগুলোর মতন আন্দোলন সংগ্রামের ধারাবাহিকতা কোনটার পর কোনটা করতে হয় সেটা যদি তারা না জেনে, আমি যদি তাদের একটা বেনিফিট অফ ডাউট দেই, তাহলে প্রচণ্ড ভুল করেছে। আর যদি যে এটা ইতিমধ্যে সন্ধ্যার পর থেকে নানান জায়গায় আলোচনা হচ্ছে, তারা একটা সন্দেহের মধ্যে পড়বে যে তারা কি ডেলিবারেটলি কোনো পরাজিত রাজনৈতিক মহলের ইঙ্গিতে, সেটা দূর কিংবা কাছে থেকে, হ্যাঁ, কোনো ইঙ্গিতে তারা অস্থিতিশীল করতে চাইছেন কিনা। এই একটা সংকটের মধ্যে কিন্তু এই আনসার বাহিনী, যার ন্যায্য অনেকগুলো দাবি আছে, গ্রিভান্সেস আছে, কিন্তু এই আচরণটার কারণে তাদের এই আচরণ কিন্তু প্রশ্নবিদ্ধ হতে বাধ্য এবং এটা খুব সহজে খুব নেবারও বিষয় নাই। এটা হলো একটা দিক। আর একটা দিক হচ্ছে, দেশে একটা সরকার প্রতিষ্ঠিত হয়েছে এবং সেই সরকারের যেটাকে সোশ্যাল পলিটিক্যাল লেজিটিমেসি, এক ধরনের রাজনৈতিক সামাজিক ন্যায্যতা তার আছে, এ কারণে যে আন্দোলনের শক্তির আহ্বানে এবং তাদের সমর্থনের কারণে সরকার অধিষ্ঠিত আছে। তো সেই সরকার আজকে যদি সেক্রেটারির কোনো সমস্যা হয়, এটা একটা আইন শৃঙ্খলার সমস্যা। আচ্ছা, তো এটা তো সরকারের দায়িত্ব এইটাকে কিভাবে নিয়ন্ত্রণ করবে ঠিক করা। অন্যান্য কোন আইন শৃঙ্খলা বাহিনী তারা এটা ঠিক করবার জন্য নিয়োগ করবে, সরকারের সিদ্ধান্ত। কিন্তু এখানে ছাত্ররা, আপনি নিজেও একটা প্রশ্ন তুলছিলেন আপনার প্রতিবেদককে, এইখানে যারা এত বড় কাজ করেছে, একটা 15 বছরের জগদ্দল পাথরের মতো চেপে থাকা স্বৈরতান্ত্রিক সরকারকে উৎখাত করেছে, তারা জীবন দিয়েছে, আহত হয়েছে, চোখ হারিয়েছে, পা হারিয়েছে, এটার মধ্য দিয়ে যে গৌরব অর্জন করেছে, সেই গৌরবটার প্রতি কিন্তু সম্মান দেখানোর ব্যাপার আছে। এটা তাদের দায়িত্ব
এইটা মনে করে যে ওখানে তারা দৌড়ে গেলেন, কাজটা সম্ভবত ঠিক হয়নি। কেন হয়নি? আওয়ামী লীগ সরকার কোনো রাজনৈতিক সমস্যা মোকাবেলা করবার জন্যে কিংবা কোনো প্রশাসনিক সমস্যা তৈরি হলে সেখানে বা বিচারিক সমস্যা তৈরি হলে সেখানে আমরা দেখতাম সমাধানের জন্য তার যুবলীগ ছাত্রলীগকে ব্যবহার করে। এই যে আজকে যে ঘটনাটা ঘটল, এটা কিন্তু এই অন্তর্বর্তী সরকার তাদের সরকারি সমস্যার সমাধানের ক্ষেত্রে এই ছাত্রদেরকে ব্যবহার করলো কিনা এই প্রশ্নটা উঠবে। আর ছাত্রনেতারাই, তারা তো যথেষ্ট ম্যাচিওর, এই পর্যন্ত যথেষ্ট পরিপক্ক সিদ্ধান্ত তারা বরাবর গ্রহণ করেছেন। তারা দলবল নিয়ে ওখানে কেন রাষ্ট্রের আরেকটা বাহিনীর সঙ্গে সংঘর্ষের মধ্যে লিপ্ত হবেন, এইটা আরেকটা প্রশ্নবিদ্ধ হয়ে থাকবে। আমার মনে হয় যেটা রাষ্ট্রের দায়িত্ব, যেটা সরকারের দায়িত্ব, সরকার পরিচালনার জন্য যারা দায়িত্বে আছেন তাদের সেই সমস্যা তাদের সমাধান করার উদ্যোগ নেওয়া উচিত। বাইরে থেকে আপনার এই সিভিলিয়ান ফোর্স ব্যবহার করা ঠিক হবে না। দ্বিতীয়ত হচ্ছে আনসার বাহিনী সহ অপরাপর যারা, তারা ধরুন প্রশ্ন উঠবে না, ন্যায্যভাবে উঠবে। 15 বছর ধরে এই এক সরকার প্রতিষ্ঠিত হয়েছিল, তাদের কাছে তাদের কাছে সামনে গিয়ে এই স্লোগান মিছিল যারা করতে পারে নাই, তারা কয়েক সপ্তাহ হয়েছে তার সরকারকে, আপনার প্রতিবেদক যেটা বললেন যে তাদের যে বাকভঙ্গি, তার শারীরিক আচরণ, এগুলি মনে হচ্ছিল যেন একটা অস্থিতিশীলতা তৈরি করবার একটা প্রয়াস আছে। এইটা তৈরি করে তার নিজেদেরও সমস্যার সমাধান হবে না এবং সরকারও সমস্যার সমাধান করতে পারবে না। আর ছাত্রদেরকেও আমি বলবো তাদের একটা সেকেন্ড থট দেওয়ার দরকার আছে যে সরকার চালানোর জন্য, রাষ্ট্র চালানোর জন্য সরকার প্রতিষ্ঠিত আছে, তার যার যার যেই বাহিনীর যেই কাজ করবার কথা সেটাই তারা করুক, তারা বাইরের ওয়াচ ডগ হিসেবে থাকুক, সেটা তাদের জন্য সম্মানের। এবং লাঠিয়াল হিসেবে সরকারের ছাত্রলীগ যুবলীগের মতন ব্যবহৃত হওয়া নিজেদেরকে অ্যালাউ করা ঠিক হবে না। জি, একটু তুলনায় আসতে চাই, জুলাই অভ্যুত্থান বলুন বা জুলাই বিপ্লব বলুন, তার সাথে এর আগে কখনো মুক্তিযুদ্ধের তুলনা হচ্ছে, কখনো 90-এর গণ অভ্যুত্থানের তুলনা হচ্ছে, কখনো 69-এর তুলনা হচ্ছে। এই বিপ্লবের বৈশিষ্ট্যটা কি এবং এটা আগেরগুলো থেকে কি আলাদা মনে করেন আপনি? আচ্ছা, এটা দুটো জিনিস না, এটা আমি আগেই বলিনি, একবার ইতিমধ্যে আলাপ করেছি। এটা কোনো বিপ্লব না। বিপ্লব হচ্ছে যখন সমাজে রাজনৈতিকভাবে ক্ষমতাসীন একটা শ্রেণীকে অন্য একটা শ্রেণী দিয়ে উৎখাত করা হয়। ফলে এটা যেমন ফরাসি বিপ্লব, যেমন রুশ বিপ্লব, যেমন চাইনিজ বিপ্লব, এগুলো। আর এটা স্বাধীনতা যুদ্ধও না। একটা স্বাধীনতা যুদ্ধ শুধুমাত্র আপনার সামরিক যুদ্ধ ছিল না, আপনার প্রায় 23 বছর নানা রাজনৈতিক সংগ্রামের মধ্য দিয়ে, নানা নিপীড়ন শাসন অতিক্রম করে একটা দেশের কয়েক লক্ষ মানুষের আত্মাহুতি দেওয়ার মাধ্যমে, কয়েক কোটি মানুষের দেশান্তরী হওয়া এবং বাস্তুচ্যুত হওয়ার বিনিময়ে অসংখ্য হাজার মানুষের আপনার নানা ধরনের পঙ্গুত্ব বরণের মধ্য দিয়ে একটা দেশ স্বাধীন হয়েছে। স্বাধীনতাটা, জাতীয় স্বাধীনতা একটা অনেক অনেক বড় ব্যাপার। এই শাহবাগ আন্দোলনের সময় আমরা শুনেছি যে এটা একটা দ্বিতীয় স্বাধীনতা, এবারও শুনছি এটা একটা দ্বিতীয় স্বাধীনতা বিপ্লব। এমনকি প্রফেসর ইউনুস নিজেই বলেছেন এটা ইতিহাস সিদ্ধ নয়, এটা একটা অনেক বড় ঘটনা নিঃসন্দেহে। এখানে একটা ছাত্র গণ অভ্যুত্থান হয়েছে, তার মধ্য দিয়ে একটা ভয়ঙ্কর নিপীড়ক একটা স্বৈরতান্ত্রিক শক্তিকে, যারা এত বছর ধরে সকল অপোজিশন পার্টি মিলে আর উৎখাত করতে পারে নাই, এই অভ্যুত্থান ছাত্রদের নেতৃত্বে এটা সংগঠিত হচ্ছে, অনেক বড় ঘটনা। এই ঘটনাটার যদি আপনি অন্য দুটোর এদেশে আরও অন্তত দুইটা পূর্ব বাংলায় গণ অভ্যুত্থান হয়েছে 1969 সালে, 1990-এর দশকে, এবং এই 1990 সালে, আর এই যে 2024 সালে। 1969 সালের গণ অভ্যুত্থানের উপর তার 50 বছর যখন অতিক্রান্ত হচ্ছে, তখন এটা বলে রিভিজিটিং, আমি একটা বই লিখেছি সেটার উপর গবেষণা করে বেশ কয়েক বছর। ফলে সেটা সম্পর্কে গবেষণা লব্ধ আমার কিছু ধারণা আছে। 1990 যখন গণ অভ্যুত্থান হয় এরশাদ সরকারের বিরুদ্ধে, তখন সেইটার মধ্যে আমি একটা পার্টি ছিলাম 80-র দশকের মধ্যভাগের শেষ পর্যন্ত। সেরকম খুব ভেতর থেকে দেখেছি, একজন পলিসি মেকার ছিলাম ছাত্র সংগ্রাম পরিষদের। আর এইটা সাংবাদিক হিসেবে, নাগরিক হিসেবে আমি দেখলাম। তো কোনটা বড় কোনটা ছোট এইটা
এইভাবে তুলনা করা কঠিন। যেমন ধরুন 1969-এর গণঅভ্যুত্থানের সময় খুব সংগঠিত কৃষক এবং সংগঠিত শ্রমিকরা এটার মধ্যে অংশগ্রহণ করেছিল, কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত, এবং তার যে সমাজের গভীরে যে ব্যাপকতা এবং যে ভেতরে প্রথিত হয়েছিল সেটা এটার মধ্যে ছিল না। কিন্তু ওই সময়ে এই যে এরকম কোনো ঘটনা মানে আমার গবেষণা অনুযায়ী দেখা যায় নাই যে মধ্যবিত্ত মা সন্তানকে ভেস্ট পরিয়ে দিচ্ছে, বলে যাও এই সরকার উৎখাতের সংগ্রামে যোগ দাও। এটা আরেক ধরনের গভীরতা। কিংবা ওই সময় অনেক অসাধারণ অসাধারণ স্লোগান উত্থিত হয়েছে, হ্যাঁ, কিন্তু এরকম কোনো স্লোগান উত্থাপিত হয় নাই যে বুকের ভিতর ভীষণ ঝড়, বুক পেতেছি গুলি কর। অনেক বড় বড় সুন্দর কবিতা রচিত হয়েছে সেটার উপর 69 সালে। 1980-র দশকের পুরুষ এটার মধ্যে হয়েছে, হ্যাঁ, কিন্তু এটা এক একটা ধরনের কতগুলি বিশেষ বৈশিষ্ট্য আছে, এটা একটা গবেষণার বিষয় এবং এটা অত্যন্ত ভালো একটা পিএইচডি থিসিস হতে পারে। কিন্তু একটা জিনিস, দুইটা তো বটেই কমন আছে, এইটার রেজাল্ট এখনো হয় নাই। 1969 সালে এত বড় 61 জন ছাত্র, তরুণ এবং সাধারণ শ্রমিক কৃষক মৃত্যুবরণ করেছিলেন আপনার অক্টোবরের 1968 সালের 1 ডিসেম্বর থেকে 25 মার্চ 1969 সাল পর্যন্ত আইয়ুব খান যখন পদত্যাগ করলেন। এই এত বড় ছাত্র গণ অভ্যুত্থান ছিল 11 দফা কেন্দ্রিক বা শ্রমিক কৃষকদের কেন্দ্রিক। এটা ছিল আপনার তৎকালীন পাকিস্তানে গণতন্ত্র প্রতিষ্ঠা করবার জন্য। এত বড় সুদূর প্রসারী একটা শ্রমিক, কৃষক, মধ্যবিত্ত, নিম্নবিত্ত, ছাত্র সবার এই সম্মিলিত প্রচেষ্টার মধ্যে সেই আইয়ুব খান সরকার ঠিকই ক্ষমতা থেকে গেল, কিন্তু গণতন্ত্র কিন্তু প্রতিষ্ঠিত হলো না। আশ্চর্য ইয়াহিয়া খান ক্ষমতায়। সেটা কেন হয় নাই আমার বই পুস্তকের মধ্যে আছে, এগুলো আমি গবেষণা করে লিখেছি, সেটা এত বিস্তারিত আলাপের ব্যাপার নাই, এখানে সুযোগ নাই। তো এই যে গণতন্ত্রের জন্য এই আত্মাহুতির পরে গণঅভ্যুত্থানের পরে আরেকজন সামরিক শাসক দিয়ে সেটা প্রস্তাবিত হয়েছিল, এবং সেই ইয়াহিয়া খান কোন পর্যন্ত ভয়ানক পর্যন্ত জায়গায় গিয়েছিল যে একটা নির্বাচনকে রায় মানল না, তার জন্য স্বাধীনতার যুদ্ধ, সশস্ত্র রক্তক্ষয় এগুলি হলো, যাক দেশ স্বাধীন হলো। 1990 সালের উপর আমার একটা প্রবন্ধ আছে ওই সময় লেখা, যে কি করে একটা গণতন্ত্র সম্ভবা গণঅভ্যুত্থানের গর্ভপাত হলো, সাংবিধানিক গর্ভপাত। অর্থাৎ সেই 9 বছর ব্যাপী একটা বিরাট ছাত্র গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে, সেখানেও শ্রমিকদের আপনার শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ হয়েছিল, স্কপ বলতাম আমরা, কৃষক সংগঠনগুলি অংশগ্রহণ করতে শুরু করেছিল। অর্থাৎ সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষ তার মধ্য দিয়ে যে আন্দোলন সংগ্রামের ভেতর দিয়ে যে নানা ধরনের রাজনৈতিক আকাঙ্ক্ষা, অর্থনৈতিক আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল, সেটা 3 জোটের রূপরেখা নাম এক বস্তু সেটাকে আপনার হজম করে ফেলেছিল। আর দেখেছি যে ওই সব আন্দোলন 10 বছর ব্যাপী আন্দোলন সংগ্রামের ভেতর দিয়ে যে দাবি দেওয়া সমাজে উঠে এসেছিল, সেগুলো কিন্তু যে সরকার পরে প্রতিষ্ঠিত হইল, ওটা তারা কিন্তু প্রথমেই একটা 5 দফা দাবি ভিত্তিক, তারপরে এই 3 জোটের রূপরেখা ভিত্তিক একটা নির্বাচনী গর্ভস্রাবে পরিণত করে। অর্থাৎ আরেক পার্টি ক্ষমতায় যায়, তারপর আরেক পার্টি ক্ষমতায় যায়, আবার পার্টি আসে, দ্বন্দ্ব হয়, সেটা করতে করতে আমরা এই অবস্থায় পড়লাম। এবারেও যে আপনার অত্যন্ত গভীর একটা ছাত্র গণঅভ্যুত্থান তৈরি হলো, তার মধ্য দিয়ে এই ছাত্ররাই বা জনতার সমর্থনে যে সরকারটা প্রতিষ্ঠিত করেছে, প্রথম কথা এটা কোনো রাজনৈতিক সরকার না। এটার মধ্যে অত্যন্ত সম্মানিত পৃথিবীতে প্রফেসর ইউনূস আছেন, বাকিদের অনেকেই সাধারণ মানুষ চেনে না, নানান এনজিওর সঙ্গে যুক্ত ছিলেন। এনজিওসগুলি সাধারণত রাজনৈতিক প্রক্রিয়া বিরোধী হয়, এরকম একটা সরকার প্রতিষ্ঠিত হয়েছে। এখনও পর্যন্ত আমরা শুনতে পাচ্ছি যে প্রফেসর ইউনূস আজকে তার প্রথম জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে বলেছেন অনেকগুলি সংস্কার করতে চান। আমরা আশা করি তিনি করতে পারেন, কিন্তু এখনও নিশ্চিন্ত হওয়ার কোনো কারণ নাই যে এইটাও আবার নতুন করে এইটাও আবার পুরনো দুইটার মতন কোনো গর্ভপাতের দিকে যায় কিনা, সেটা যদি আমরা ঠেকাতে চাই পুরনো অভিজ্ঞতা থেকে, তাহলে ছাত্র জনতাকে মাঠে থাকতে হবে, মারামারি করার জন্য নয়, এই সরকারের উপর চাপ রাখার জন্য।
এটার তো একটা প্রক্রিয়ার কথা আপনি বলছিলেন যে একদিকে যেমন ছাত্র জনতার চাপ রাখার প্রয়োজন, অন্যদিকে রাজনৈতিক শক্তিগুলো বা রাজনৈতিক দলগুলোর সাথেও এই সরকারের মিথস্ক্রিয়া প্রয়োজন। সেটার জন্য আসলে কি প্রক্রিয়া হতে পারে? আচ্ছা, আরেক দিক থেকে বলি কথাটা। আপনি লক্ষ্য করেছেন যে ভাষা, শব্দ ব্যবহার, প্রধান উপদেষ্টা সরকারের বলেছেন যে মানুষের মধ্যে নিজেদের আলাপ আলোচনা করে তাদেরকে জানাতে। এই যে মিথস্ক্রিয়ার কথা বলছেন, যোগাযোগ তার এই প্রস্তাবের মধ্যে নেই তো। উনি বলতে পারতেন যে বিভিন্ন সমাজের নানা শ্রেণীর, নানা দলের, নানা অংশের স্টেক হোল্ডার্স যারা আছেন রাষ্ট্রের, দেশের, তাদের সঙ্গে কথা বলে তারা একটা রূপরেখা প্রণয়ন করবেন। উনি বলেছেন, আপনার বাক্যটা খেয়াল করেন, কালকে পত্রিকায় আলোচনা করতে হবে আপনার আমার, তারপর আমাদের জানায় দিতে হবে। না বাপু, আপনাকে দায়িত্ব দেওয়া হয়েছে সমাজের আশাকাঙ্ক্ষার অনুবর্তী রূপরেখা প্রণয়ন করে তা বাস্তবায়ন করবার জন্য নির্দিষ্ট সময়ের মধ্যে, যে সময়টাও নির্দিষ্ট করা হয় নাই। ফলে এই যে রাষ্ট্র, রাজনীতি, সংস্কার, এগুলি যে একটা টোটালি একটা পলিটিক্যাল প্রসেস। আমার এখনও ধারণা হচ্ছে, আমার ধারণা ভুল হলে আমি খুব সুখী হব, যে এই বিষয়টা এই সরকার পরিপূর্ণভাবে ঠিক ইন্টারনালাইজ করতে পারছেন না, আত্মস্থ করতে পারছেন না। এইটাও একটা চ্যালেঞ্জ। ফলে তারা যদি রাজনৈতিকভাবে সচেতন থাকেন, মানুষের যে সমস্ত কিছু এন্ড অফ দি ডে রাজনৈতিক, এই উপলব্ধিটা তাদের মধ্যে সঞ্চার এবং জাগ্রত রাখবার জন্যে এই যে সচেতন ছাত্র সমাজ বা সমাজের অন্যান্য অংশ, রাজনৈতিক দল, এগুলো একটা প্রেজেন্স সমাজের মধ্যে, তার চোখের সামনে, তাকে ডিস্টার্ব করবার জন্যে না, হ্যাঁ, কিন্তু এগুলি মনে রাখবার জন্যে যে আপনাদের কিছুদিন এখানে আরামায়েশ করে মন্ত্রিত্ব করবার জন্য এখানে বসানো হয় নাই। এখানে এই প্রশ্নটা সামনে এসেছে বিভিন্ন সময়, বিশেষ করে ছাত্ররা যখন এই গণঅভ্যুত্থানের নেতৃত্ব দিল, এই যে তাদের সংগঠন, তার ভবিষ্যৎ কি? এখানে তাদেরকে বিভিন্ন সময় প্রশ্ন করা হয়েছে যে তারা নিজেরা রাজনৈতিক দল করতে চান কিনা। সেটা নিয়েও বিভিন্ন সময় আসলে বিভিন্ন রকমের বক্তব্য এসেছে, এবং শেষমেশ যেটা তারা বলেছেন যে তারা এখনো ব্যাপারটা বিবেচনা করছেন। এই ক্ষেত্রে এই যে ছাত্র জনতার যে অভ্যুত্থান, তার মধ্য থেকে নতুন রাজনৈতিক দলের উত্থানের সম্ভাবনা আপনি দেখেন কিনা? অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখুন, এই ছাত্ররা তাদের কিন্তু কোনো জাতীয় রাজনৈতিক কর্মসূচিকে সামনে রেখে আন্দোলনে তারা নামে নাই। তাদের একটা চাকরির কোটা সংস্কারের দাবি ছিল, যেটা অত্যন্ত ন্যায্য। সেইটা আওয়ামী লীগ সরকার মানে নাই বলে শেষ পর্যন্ত ধারাবাহিকতা, আপনি নিজেই জানেন, আপনি তার একজন অংশ, আমি আপনাকে ছবিতে দেখেছি আন্দোলনের মধ্যে বক্তৃতাও দিতে। তাদের কোনো রাষ্ট্র সংস্কারের বা রাষ্ট্র সংস্কার বলতে অবশ্য কিছু অর্থ হয় না, রাষ্ট্রের গণতান্ত্রিক সংস্কারের, কিংবা হ্যাঁ আমাদের এখানে জীবনের সঙ্গে সম্পৃক্ত অর্থনীতি, আইন কানুন, পার্লামেন্ট, নির্বাচন, নানান সংস্কৃতি, এগুলোর মধ্যে যে গণতান্ত্রিক সংস্কার করার দরকার, যেটা ইতিহাসের দাবি, এইটার কোনো পরিকল্পনা তাদের ছিল না। সেজন্য তাদেরকে দোষও দেওয়া যায় নাই। কিন্তু তাদের কতগুলি আকাঙ্ক্ষার কথা তারা বলেছে। আওয়ামী লীগকে তারা সব ক্ষমতা থেকে উৎখাত করেছে, সঙ্গে বলেছে যে বিএনপিকেও আমরা চিনি। তারাও যখন ক্ষমতায় ছিল তারাও কোনো সবসময় গণতান্ত্রিক আচরণ করে নাই, অনেক ক্ষেত্রেই স্বৈরতান্ত্রিক আচরণ করেছে, এদেরকেও আমরা চাই না। আচ্ছা, যদি তাদেরকে আওয়ামী লীগকে বিতাড়িত, বিএনপি তাদের অপছন্দ, আর তারপরে আছে আপনার ইসলামপন্থী কিছু রাজনৈতিক দল, এদেরকে তাদের খুব পছন্দ বলে আমার মনে হয় নাই। তার মানে কি? তার মানে তারা একটা নতুন রাজনীতির কথা চিন্তা করছেন, এবং নতুন রাজনীতি যদি চিন্তা করতে হয়, এটা তো হাওয়া থেকে পড়বে না। সমাজের ভেতর থেকে আকাঙ্ক্ষাগুলি আছে, সেগুলি বাস্তবায়নের জন্য একটা রাজনৈতিক দল করবার জন্যে অবশ্যই যে এত বড় ঘটনা ঘটলো, সেই ছাত্রদের আপনার তো সংগঠন করবার, রাজনৈতিক দল হিসেবে আবির্ভূত হবার প্রচুর সম্ভাবনা আছে। কিন্তু চ্যালেঞ্জগুলো কী হবে তাদের? এটা ধরুন, আমি একটা ছাত্র সংগঠনের নেতা ছিলাম ছোটোবেলায়। ওইখান থেকে ওই অত্যন্ত চৌকস ছেলেমেয়েরা, বুদ্ধিবৃত্তিক এবং সাহসী নানান দিক থেকে ছেলেমেয়েরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রিক ওই সংগঠনে এবং আশেপাশে যত বিশ্ববিদ্যালয়গুলো আছে জড়ো হয়েছিল। আমরা একটা কমিউনিস্ট পার্টি করতে চাইতাম তখন, কেমন
আমাদের মনে হতো যে দেশে কোনো গণতান্ত্রিক দলই নাই, কমিউনিস্ট পার্টির দলের কথা তৈরি করতে হবে। আজকে যে আকাঙ্ক্ষার কথা উঠছে, ঠিক ওই গণঅভ্যুত্থানের সময় পরে এরকম একটা আকাঙ্ক্ষা অনেক তরুণের মধ্যে ছিল। কিন্তু এটাকে যে জাতীয় পর্যায়ে ট্রানজিশন করা যে কী পরিমাণ কঠিন, সেটা আপনি একদিন আমার বাড়িতে বেড়াতে এসেন, কী কী ঘটনা ঘটতে পারে এবং কীভাবে অসফল হতে পারে, হ্যাঁ, সেটা আমি আপনাকে বলবো। এটা লম্বা ঘটনা, কিন্তু আমরা সফল হইনি বলে এরা হতে পারবেন না এমন কোনো কথা নয়। এই আন্দোলন, কিন্তু এই চ্যালেঞ্জটা অনেক বড়, কারণ এই চ্যালেঞ্জটা মোকাবেলা করতে গিয়ে ভেতরের থেকে বিরোধিতা হবে, বাইরে যারা রাজনৈতিক দল তাদের ভিতর থেকে বিরোধিতা হবে, হ্যাঁ, কারণ এটা নতুন সময়ে নতুন তরুণদের নতুন চাহিদা অনুযায়ী নতুন দল তৈরি হলে পুরনো যারা ক্ষমতার জন্য লড়াই করে, হ্যাঁ, তাদেরকে এটা নতুন করে মোকাবেলা করতে হবে, জাতীয় আন্তর্জাতিক নানান সমস্যার মধ্যে পড়বে। কিন্তু তারপর আমি মনে করি এটা দুঃসাধ্য কিন্তু মোটেও অসাধ্য নয়, এবং সেটা তাদের ভেতরে এক ধরনের আকাঙ্ক্ষা যে জাগ্রত হয়েছে, এটা আমি তথ্য হিসাবে, সাংবাদিক হিসাবে তথ্য হিসাবে আমি জানি। তো চ্যালেঞ্জেস আছে, কিন্তু হবে না এটা অসম্ভব না। নতুন রাজনৈতিক দল এখানে হওয়া দরকার, বাইনারি থেকে আওয়ামী লীগ কিংবা বিএনপি, বিএনপি কিংবা আওয়ামী লীগ, এই যে কোনো বিকল্প থাকে না মানুষের, এইখানে সত্যিকার অর্থেই একটা সুসংগঠিত তরুণদের রাজনৈতিক সংগঠন উত্থানের পরিস্থিতি আছে, এখানে কাজ করছে। ধরুন, যদি আমি কথা বলি, খুবই জনপ্রিয় তরুণ নেতা জোনায়েদ সাকি, হ্যাঁ, তারাও চেষ্টা করছে পার্টি করবার, তার সততা, তার নিষ্ঠা, হ্যাঁ, প্রশ্নাতীত। কিন্তু এগুলো তার বামপন্থী হিসেবে পরিচিত থাকবার ফলে এবং বামপন্থাটা আজকের যুগে নানান ঐতিহাসিক কারণে এটা একটা তামাদি হয়ে যাওয়ার কারণে হয়তো তাদের কিছু সমস্যা আছে। এরা যদি শুধুমাত্র মধ্যপন্থী গণতান্ত্রিক দল হিসেবে নিজেদেরকে বিকশিত করতে চায় এবং সেই ত্যাগ তিতিক্ষা যদি অব্যাহত রাখতে পারে, এটা 3 মাসের আন্দোলনের মতন করে হবে না। তাহলে তাদেরকে এটা মেনে নিয়েই বা প্রকাশ্যে বলে এগোতে হবে যে বামপন্থা যে আদর্শগুলোর কথা তারা এতদিন বিশ্বাস করেছেন, সেখান থেকে তাদের খানিকটা বেরিয়ে আসতে হচ্ছে। মানে কাদের কথা বলছেন? যদি জোনায়েদ সাকির কথা বলছেন, বামপন্থী এরা ছাড়াও নেতাদের আছে কথা বলছেন না। প্রথম কথা হচ্ছে যে একটা কোন পন্থা, সেটা যে কর্মসূচি, তারা একটা গণতান্ত্রিক রাষ্ট্র চায়, এর সঙ্গে তাদের শত্রুরা তাদের বামপন্থী কমিউনিস্ট এগুলি বলে বলে ক্ষতি করে, তারা তো বলে না। বা এরকম আরও যারা তরুণরা করতে চায়, তার তো একটা ইডিওলজিক্যাল বেস লাগবে, যে নতুন তরুণরাও যদি করতে চায়, কিংবা তাদের একটা কর্মসূচি লাগবে এবং তার পরিষ্কার একটা রোড ম্যাপ তৈরি করতে হবে। এই যে যারা যে ছাত্র সংগঠনগুলি আন্দোলনটা প্রধানত নেতৃত্ব দিয়েছে, এর মধ্যে অন্যান্য ছাত্র সংগঠনগুলো ছিল, কাজ করেছে, কিন্তু তাদেরই নেতৃত্বে এটা হয়েছে। তাদের এই জায়গাটাতে পৌঁছতে এখন থেকে যদি তারা হোমওয়ার্ক শুরু করে, আগে তো তাদের আকাঙ্ক্ষা ছিল না, কোনো একদিন হতে পারে। আপনি বলছেন যে আওয়ামী লীগ বিএনপির বাইরে এই বাইনারি, এইটা অথবা ওটা, ওটা অথবা এইটা, মানুষের নিজেদের মানে গণতান্ত্রিক আকাঙ্ক্ষা পূরণের জন্যে, মানুষের মানে চয়েস বাড়ানোর জন্য সমর্থন করার সংগঠন দরকারি। এবং এই যে মানুষের বেছে নেওয়ার সুযোগ তৈরি করা, যে প্রসঙ্গে আমরা আসলে গত নির্বাচনের আগে বিস্তর কথা বলেছি যে বিএনপি ছাড়া আসলে একটা নির্বাচন গ্রহণযোগ্য কখনোই হবে না, একজন সাংবাদিক হিসেবে আপনি কি আজকে এই দায় অনুভব করবেন যে আগামী নির্বাচনে আওয়ামী লীগ যাতে আসতে পারে সেজন্য কথা বলা উচিত? আওয়ামী লীগের উপরে নির্ভর করবে। এখানে অনেক রাজনৈতিক দল থাকা উচিত নানান মতের। আওয়ামী লীগ পারবে কি পারবে না, সেটা আওয়ামী লীগের কয়েকজন নেতার, আপনার 4 জন নেতাকে আন্ডারগ্রাউন্ডে উদ্ধৃতি করে ভারতের একটা কাগজ একটা আর্টিকেল লিখেছে কয়েকদিন আগে, দেখলাম, হয়তো আপনারা চোখে পড়েছে। তারা নিজেরাই তো মনে করে যে 2-3টা নির্বাচন গেলে বা নির্বাচনকে কেন্দ্র করে তারা একটু রিগ্রুপিংয়ের কথা চিন্তা করবে। তাদের নেত্রী তাদেরকে অ্যাবান্ডন করে, হ্যাঁ, না বলে পালিয়ে গেছে। ফলে তাদের যে নৈতিক অবস্থা এটা খুবই দুর্বল। আর আপনি একটা লক্ষ্য করুন, পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের সশস্ত্র স্বাধীনতা যুদ্ধের সময়কাল ছাড়া এই যে হাজারের উপর মানুষকে হত্যা করেছে, সুচিন্তিতভাবে সিদ্ধান্ত নিয়ে নানান বাহিনীকে গুলি করতে নির্দেশ দিয়েছে যেই পার্টি, যেই নেতৃত্ব, সেই নেতৃত্ব এদেশে নতুন করে প্রতিষ্ঠিত হতে, আগামীকালে এই পার্টি আবার ফেরত আসতেছে সুসংগঠিত বিএনপির মতো একটা বড় পার্টির সঙ্গে কন্টেস্ট করবার জন্য, এই চিন্তা করা কিন্তু বোকামি হবে। 1954 সালে, শোনেন, 1947 সালে পাকিস্তান হবার পর যেই মুসলিম লীগের নেতৃত্বে পাকিস্তান আন্দোলন সফল হয়,
সেটা মাত্র কয়েক বছরের মাথায় তার অপকর্মের কারণে 1954 সালে হেরে যাওয়ার পর এই দেশে ওই পার্টি আর দাঁড়াতে পারে নাই। আওয়ামী লীগ যেই ধরনের গণহত্যা, নির্যাতন, নিপীড়নের মধ্য দিয়ে গেছে, মানুষের মন থেকে সেইটা দূর করে এই জেনারেশনের তরুণরা বেঁচে থাকতে আবার নতুন করে একটা বড় পার্টি হওয়ার সম্ভাবনা খুব ক্ষীণ, যদি না তার যারা রাজনৈতিকভাবে প্রতিপক্ষ তারা মারাত্মক ভুল না করে। অনেকে আবার এর পাশাপাশি আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কথা বলছেন, সেটা না, আমি এটা নিষিদ্ধ করার, রাজনৈতিক দলের মধ্যে নেতৃত্ব থেকে মন্ত্রিত্ব থেকে যারা অনেক অপরাধ করেছে, হ্যাঁ, তাদের বিচার হতে পারে। আর এই রাজনৈতিক দল এক হলো বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব দিয়েছে, সেটাকে নিষিদ্ধ করবে কেন? তাদের নেতারা যারা কর্মীরা অপরাধ করেছে তাদের বিচার হবে, সেই বিচারটা সুষ্ঠুভাবে হইতে হবে। যেটা ইউনূস সাহেব ঠিকই বলেছেন, কিন্তু আদালতে উঠবার আগেই তাদেরকে মারধর করে বিচার করলে সেটা আবার গ্রহণযোগ্য হবে না। আমি রাজনৈতিক দল নিষিদ্ধ করে দুর্বল করা যায়, এটা ইতিহাসও কিন্তু সাক্ষ্য দেয় না। এই যে জামাত ইসলামী বলে একটা দল, তাদেরকে যখন কাজ করতে দেওয়া হয়নি তখন তারা ভেতরে ভেতরে বড় হয়েছে। 1960-এর দশকে এই দেশে কমিউনিস্ট পার্টি ছিল সবচেয়ে শক্তিমান, কেন জানেন? আইয়ুব খান এটা নিষিদ্ধ করে রেখেছিল। ফলে নিষিদ্ধ করার মধ্য দিয়ে তাদেরকে শক্তিমান করবার কোনো মানে হয় না। তারা মানুষের সামনে এসে কম্পিট করে অপকর্মকে যদি তারা অতিক্রম করতে পারে তারা করবে, দল কেন নিষিদ্ধ হবে? অনেক ধন্যবাদ। আজকের মতো সময় ফুরিয়ে গেছে। দর্শক আপনাদেরকে ধন্যবাদ। আজকের মতো বিদায় নিচ্ছি।